সিলেটে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম ও বাঁশিয়া খাল খনন উদ্বোধন প্রধানমন্ত্রীর। মহাসড়কের বেহাল দশা দূর করা সহ রেল যোগাযোগ বাড়ানোর ঘোষণা। সরকারের কাজে আস্থা রাখার আহ্বান। রাস্তার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করব, কিন্তু রেলটাকে আমরা ডেভেলপ করতে চাই। পানিটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি, জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি। নভেম্বর থেকে আবার আমরা খাল খনন শুরু করবো, শুকনা মৌসুমটা শুরু হলে। নতুন করে স্পোর্টসের সূচনা করবেন তারেক রহমান। প্রায় 2 লাখ প্রতিযোগীর রেজিস্ট্রেশন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। উচ্চকক্ষে পিআর ও সংস্কার পরিষদ দিয়ে একমত হয়নি বিএনপি। সংসদে সমাধান দেখছেন মির্জা ফখরুল। গণভোটের রায় না মানলে রাজপথে দাবি আদায়ের হুঁশিয়ারি জামায়াতের। তেল সংকটের জন্য বিপণন কোম্পানির গাফিলতির দায় স্বীকার জ্বালানি মন্ত্রীর। সচিবের নির্দেশ অমান্যের অভিযোগ। পাম্পে দীর্ঘ লাইনের পেছনে ছিল রাজনৈতিক দুরভিসন্ধি। হাওড়ে কৃষকের কান্না, তলিয়ে থাকা ধান কাটার লড়াই, বাড়তি মজুরি ও শ্রমিক সংকটে পরিবারের সদস্যদের নিয়ে মাঠে চাষিরা। বৃষ্টির কারণে ফসল শুকানোরও চ্যালেঞ্জ। এবং ইরান যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে বাড়ছে জনশক্তি রফতানি। 4 মাসে চট্টগ্রাম বিভাগ থেকে গেছেন $1.25 লাখ কর্মী। বছরে রেমিট্যান্স আসছে $3 থেকে $4 বিলিয়ন। সিলেটে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম ও বাঁশিয়া খাল খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহাসড়কের বেহাল দশা দূর করা সহ রেল যোগাযোগ বাড়ানোর ঘোষণা দেন তিনি। সরকারের কাজে আস্থা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। নতুন করে স্পোর্টসের সূচনা করবেন তারেক রহমান। রেজিস্ট্রেশন করেছে 1,30,000 প্রতিযোগী। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। সরকার গঠনের পর প্রথমবারের মতো সিলেটে প্রধানমন্ত্রী। সুরমার মেয়ে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সকালে আকাশপথে পূর্ণভূমি সিলেটে পৌঁছান তারেক রহমান। বৈরী আবহাওয়ার মধ্যেই সেখান থেকে নিজ বাসে রওনা হন শহরের উদ্দেশ্যে। প্রচণ্ড বৃষ্টির মধ্যেই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে সিলেট সফরের কার্যক্রম শুরু করেন সরকার প্রধান। এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করেন তারেক রহমান। ওই বৃষ্টি তো পরে হয়েছে। পরে শহরের সুরমা নদীর পাড়ে চাঁদনী ঘাটে যান সরকার প্রধান। জলাবদ্ধতা নিরসনে সুরমা নদীর উভয় পাড়ে বন্যা প্রতিরোধী অবকাঠামো প্রকল্প সহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাশেই সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত সুধী সমাবেশ যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জলাবদ্ধতা নিরসনে খাল খননের উপর জোর দিতে হবে। নদী বা খালে পলিথিন বর্জ্য না ফেলতেও সবার প্রতি আহ্বান জানান তারেক রহমান। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথা জানান তিনি। জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে। শুধু সিলেট সিটি কর্পোরেশন নয়, এই বিষয়টি আমি সকল সিটি কর্পোরেশনকে অনুরোধ করব, আপনারা যদি অন্তত আপনাদের এলাকায় সিটি কর্পোরেশনের ভিতরে যে সকল স্কুল আছে, সেই স্কুলগুলোতে যদি আপনারা কোনো উদ্যোগ নিয়ে বাচ্চাদেরকে এই বিষয়গুলোতে সচেতন করতে পারেন, তাহলে আমরা ধীরে ধীরে এই কাজটি শুরু করতে পারবো, যে পরিবেশকে আমরা আস্তে আস্তে ঠিক করে আনতে পারবো। ঢাকা সিলেট মহাসড়কের বেহাল দশার কথা তুলে ধরে আগামী কয়েক বছরের মধ্যে এই সড়কের উন্নয়ন কাজ শেষ করার কথা জানান সরকার প্রধান। রেল যোগাযোগ বাড়াতে 2 লেন করার কথাও জানান প্রধানমন্ত্রী। আগামী কয়েক বছরের মধ্যে আমরা এটা ইনশাআল্লাহ শেষ করতে পারবো, এবং তার ফলে যেটা হবে, মানুষের যাতায়াতে, ঢাকা টু সিলেট, সিলেট টু ঢাকা যাতায়াত, বাই রোড যাতায়াতের এত কষ্ট মানুষকে ইনশাআল্লাহ ভোগ করতে হবে না। অবশ্যই রাস্তার উন্নয়ন, আমরা রাস্তার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করব, কিন্তু রেলটাকে আমরা ডেভেলপ করতে চাই। এ ব্যাপারে আমরা চেষ্টা করছি ডবল লাইন কিভাবে করা যায়, ডাবল লাইনের মাধ্যমে এই সমস্যাটার সমাধান করা যায়, দ্রুততর করা যায়, ঢাকা সিলেট বা সিলেট ঢাকা রেলওয়ের ব্যবস্থা। বর্তমান সরকারের বয়স খুব কম সময় হলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান। 2.5 মাস বয়সে একটি শিশু কিন্তু হাঁটতে পারে না। শিশুটাকে হাঁটতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হয়। বর্তমান সরকারের বয়স 2.5 মাসের মতো। তবে আমরা এরই ভিতরে আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম,
সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের সরকার গঠনের পর থেকে দেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই ধারাবাহিকতা এবার সিলেটে সরকার প্রধান। বন্যার প্রতিরোধী অবকাঠামো প্রকল্প সহ বেশ কয়েকটি প্রকল্প এই সিলেটে উদ্বোধন করেছেন সরকার প্রধান। তিনি বলছেন, জনগণকে সঙ্গে নিয়েই তার প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করতে চান তিনি। তাই প্রত্যেকের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সেখান থেকে বেরিয়ে সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের বাইশা নদী পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন তো বর্ষা শুরু হয়ে গেছে, এবছর তো আর শেষ হবে না, কিন্তু এই বছর নভেম্বর থেকে আবার আমরা খাল খনন শুরু করব শুকনা মৌসুমটা শুরু হলে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, সিলেট। কিছুক্ষণ পর নতুন করে স্পোর্টসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের আশা, নতুন করে স্পোর্টস পুরো দেশের ক্রীড়াঙ্গন বদলে দেবে। এর মাধ্যমে সারা দেশ থেকে এমন ক্রীড়াবিদ উঠে আসবে যারা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে পদক জিতবে। আজকে অনলাইনে এখানে উদ্বোধন করব, সারা দেশেই প্রায় সবগুলো জেলাতেই এটা উদ্বোধন হবে। 8টি ওরা স্পোর্টস ঠিক করেছে। এর ভিতর থেকে নিশ্চয়ই আমরা এমন কিছু খেলোয়াড় বের করে নিয়ে আসতে পারবো যারা ভবিষ্যতে ইনশাল্লাহ দেশের জন্য স্বর্ণ পদক ছিনিয়ে নিয়ে আসবে আন্তর্জাতিক অঙ্গন থেকে। দেশের সুনাম তারা বৃদ্ধি করতে সক্ষম হবে আন্তর্জাতিক অঙ্গনে, দেশকে তারা তুলে ধরতে পারবে। ক্রিকেট যেরকম আজকে আমাদেরকে বিশ্ব দরবারে তুলে ধরেছে বাংলাদেশকে, বাংলাদেশের জন্য সম্মান নিয়ে এসছে। মেয়েদের ফুটবল টিম যেরকম কয়েকদিন আগে দেশের জন্য আন্তর্জাতিক সম্মান বয়ে নিয়ে এসছে, এইভাবে আমাদের ছেলেমেয়েরা দেশের জন্য ভবিষ্যতে ইনশাল্লাহ সম্মান বয়ে নিয়ে আসতে পারবে। এই মুহূর্তে সিলেট জেলা স্টেডিয়ামে আছেন সহকর্মী আহমেদ সালেহীন, সরাসরি যাচ্ছে তার কাছে। স্বপ্নের পথে বিজয়ের সাথে, এই স্লোগানে নতুন করে ক্রীড়ার যে খেলোয়াড় প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার প্রতিভা অন্বেষণের কারণে নতুন করে আজ উদ্বোধন হতে যাচ্ছে এই সিলেট জেলা স্টেডিয়ামে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন। এই নতুন করে যে স্পোর্টসের একটি বিভাগ খোলা হয়েছে তার উদ্বোধন করতে যাচ্ছেন এবং তিনি আজকে বিকাল 3টায় এই অনুষ্ঠানে উদ্বোধন করবেন। এই জন্য সব কিছু প্রস্তুতি নেওয়া হয়েছে এই স্টেডিয়ামে এবং এমনকি এখানে এই স্পোর্টসে যোগ দেওয়ার জন্য, খেলার যে প্রতিযোগিতা এখানে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে 1,67,000 প্রতিযোগী ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছেন। সব মিলে বলা যায় যে একটি উৎসবমুখর পরিবেশে যারা তৃণমূলে খেলোয়াড় রয়েছেন তাদেরকে আসলে প্রতিভা বিকাশিত অন্বেষণের জন্য আসলে মূলত এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এই যে নতুন করে একটি সাংস্কৃতিক বিকাশের যে একটি প্রোগ্রাম ছিল, সেটিকে নতুন করে সাজিয়ে নতুন করে স্পোর্টসের উদ্বোধন হতে যাচ্ছে, যেখানে মূলত তারেক রহমান, যিনি বিএনপি চেয়ারম্যান, তিনি নির্বাচনের আগে তিনি বলেছিলেন যে ক্রীড়াক্ষেত্রে তৃণমূল থেকে এই প্রতিভা অন্বেষণ করবেন এবং সেখান থেকে তাদেরকে ক্রীড়াকে পেশা হিসাবে নেওয়ার জন্য মূলত সেই উদ্যোগ গ্রহণ করবেন। তারই ধারাবাহিকতা আজকে নতুন করে স্পোর্টসের উদ্বোধন হতে যাচ্ছে। আমার সঙ্গে আমার সহকর্মী রয়েছেন ফাহিম ইসলাম, তিনি আমাদেরকে জানাবেন যে আজকে যে অনুষ্ঠানটি উদ্বোধন হতে যাচ্ছে সেই উদ্বোধনে সেখানে আসলে প্রধানমন্ত্রী কী আয়োজন রাখছেন, কয়টি খেলাধুলা এখানে রয়েছে এবং কীভাবে আসলে এই প্রতিভা বিকাশ বা প্রতিভার অন্বেষণ আসলে সরকার করতে চায়। আসলে সরকারের যে একটা লক্ষ্য ছিল নির্বাচনের, যে ক্রীড়াকে আসলে পেশা হিসাবে প্রতিষ্ঠা করা এবং কি ক্রীড়াকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া, সেই লক্ষ্য কিন্তু এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে প্রথমে দেওয়া হয়েছে ক্রীড়া কার্ড, এরপরে নতুন করে স্পোর্টসের মাধ্যমে সেই লক্ষ্যটা শুরু করেছে বর্তমান সরকার। নতুন করে স্পোর্টসের মাধ্যমে তৃণমূল থেকে যেই খেলাধুলা, সেই খেলোয়াড় অন্বেষণ করা হবে, যেখানে আসলে তৃণমূলে যেখানে প্লেয়াররা বিকেএসপি বা অন্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে খেলতে পারে না, তাদেরকে আসলে এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে আনা হবে। সেখানে বাংলাদেশের যে প্রথমবারের মতো শুরু হওয়া এই যে নতুন করে স্পোর্টস, সেখানে প্রায় 1,67,000 যেই খেলোয়াড়, শিশু কিশোর যাদের বয়স 12 থেকে 14 বছর বয়স সীমা, তারা এখানে আবেদন করেছেন এবং এই যে এখান থেকে আসলে ধীরে ধীরে জেলা থেকে বিভাগীয় পর্যায়ে, এরপর জাতীয় পর্যায়ে এই খেলোয়াড়দেরকে নিয়ে আসা হবে, যেখানে তাদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাও কিন্তু সরকার করছে। সেখানে ফাহিম, আপনি বলবেন যে কতগুলি খেলা আসলে এখানের মধ্যে থাকবে? আমরা খুব প্রাধান্য দিই ক্রিকেট, ফুটবল, এসব বিষয়কে আমরা প্রাধান্য দিচ্ছি, কিন্তু এর মধ্যে আসলে প্রতিযোগিতায় অংশ নিতে পারেন কোন ধরনের খেলোয়াড়রা, কোন খেলাগুলো? আসলে সরকারের পক্ষ থেকে, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে 8টি যে ডিসিপ্লিনকে আসলে এখানে সংযুক্ত করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে আমাদের যে খেলা ক্রিকেট, ফুটবল জনপ্রিয় খেলা, সেই খেলা তো রয়েছে এবং জাতীয় খেলা কাবাডি রয়েছে, সেই সঙ্গে মেধাভিত্তিক যে খেলা দাবা, সেটাও কিন্তু সংযুক্ত করা হয়েছে। এছাড়া অ্যাথলেটিক্স, সাঁতার কিংবা কারাতে, যা আত্মরক্ষামূলক যেই খেলাটা, সেইগুলো
সেগুলো কিন্তু আসলে সংযুক্ত করা হয়েছে, যাতে যারা তরুণ যারা আছে তারা যেহেতু মাদক কিংবা মোবাইলের যে সাম্প্রতিক সময় যে আসক্তি, সেই আসক্তি থেকে তাদেরকে দূরে সরে আনা যায়, এবং কি বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যে খেলোয়াড় রয়েছে তাদের যে প্রতিভা বিকাশের, সেই প্রতিভা বিকাশের যে সুযোগটা যে করে দেওয়া যায়, সেই সুযোগটা করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে এই নতুন করে স্পোর্টসের আয়োজন করা হয়েছে। এবং কি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী সকালেই বলেছেন যে তিনি সারা দেশব্যাপী সারা বছর এই আয়োজনটা করতে চান। ফাহিম যেমনটি বলছিলেন যে আসলে ক্রীড়াকে প্রাধান্য দিয়ে সরকার যে উদ্যোগগুলি নিচ্ছেন এবং খেলোয়াড় বাছাই করার যে প্রক্রিয়া তৃণমূল থেকে একদম জাতীয় পর্যায় পর্যন্ত তাদেরকে উঠিয়ে আসার জন্য সরকারের এই উদ্যোগ আসলে যারা ক্রিকেট প্রেমী, খেলা প্রেমী, যারা আসলে ক্রীড়াপ্রেমী তাদেরকে আসলে উদ্বুদ্ধ করবে, এবং এই উদ্বুদ্ধের মাধ্যমে আসলে একজন খেলোয়াড় শুধুমাত্র খেলার জীবনটাকে আসলে নেশা হিসাবে নয়, তাকে পেশা হিসাবে যেন গ্রহণ করতে পারে, সরকার সেই ধরনের উদ্যোগগুলো কিন্তু নেবে। এটি কিন্তু নির্বাচনের আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এর আগে বারবারই তার নির্বাচনী প্রচারণা বলেছিলেন যে ক্রীড়াক্ষেত্রেও যেন সকলে একটি তাদের যেমন বিকশিত করার একটা সুযোগ তৈরি হবে, একই সঙ্গে তারা যেন সেটাকে পেশা হিসাবে এবং পরিবারকে সচ্ছল করার জন্য এবং একটি পরিবারে হাল ধরার জন্য ক্রীড়াকে আসলে একটি পেশা হিসাবে নেওয়ার জন্য যে উদ্যোগ নেবেন সেইটার জন্য সরকার তাদেরকে সহযোগিতা করবে। এবং সরকার আসলে এই উদ্যোগকে যে আজকে যে সেটার নতুন করে স্পোর্টসের যে উদ্বোধন করতে যাচ্ছেন তার মাধ্যমে আসলে যাত্রা শুরু করতে যাচ্ছে। এর মাধ্যমে আসলে তৃণমূল থেকে ক্রীড়াক্ষেত্রে যারা প্রতিযোগী, যারা খেলাকে পছন্দ করেন, যে কোনো ধরনের খেলাকে যারা পছন্দ করেন, যেটাকে তারা পেশা হিসেবে নিতে চান, সেভাবে তারা নিতে পারেন। সেই উদ্যোগ কিন্তু প্রধানমন্ত্রী নিচ্ছেন, এবং প্রধানমন্ত্রী আজকে এই সিলেট জেলা স্টেডিয়াম থেকে সেই নতুন করে স্পোর্টস 2026 উদ্বোধন করতে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের যে উদ্বোধনী অনুষ্ঠান তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেট জেলা স্টেডিয়ামে। জামাত সংবিধান সংস্কার নিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে আন্দোলন করছে বিরোধীরা। জানান, উচ্চকক্ষে পিআর ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে একমত হয়নি বিএনপি। এ বিষয়ে সংসদের সমাধান হবে বলেও জানান তিনি। সংবিধান সংশোধনের কমিটিতে বিরোধীদের যোগ দেওয়ার আহ্বান তার। শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে জড়ো হন নেতাকর্মীরা। নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। এ সময় কোনো রাজনৈতিক দল রাষ্ট্রবিরোধী কার্যক্রম করলে বিএনপি নয়, বরং আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে বলে জানান নজরুল ইসলাম খান। রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো কাজ করলে সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান আছে, এটা তাদের কাজ, এটা বিএনপির কাজ না। বিএনপি রাজনৈতিকভাবে অবস্থান ব্যক্ত করবে, বিএনপি রাজনৈতিকভাবে জনগণকে কনভিন্স করার চেষ্টা করবে যে এই যে দলটি, এই যে দলের নেতাকর্মীরা, তারা এতদিন ধরে জনগণকে নিপীড়ন করেছে, জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, এই দেশটাকে দুর্বল করেছে, ক্ষতিগ্রস্ত করেছে, পরনির্ভরশীল করেছে। কাজে এই দলটা এবং তাদের নেতাকর্মীদের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাওয়া উচিত না। দুপুরে প্রেস ক্লাবে সমমনা জোটের সংবাদ সম্মেলনে যোগ দেন বিএনপি নেতারা। এ সময় সংসদের বিরোধী দলের সহযোগিতার প্রতিশ্রুতি সংসদের বাইরেও রাখার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। যারা ৭৪টা ৬৮টা ৬৫টা এমপি নিয়ে পার্লামেন্টের ভিতরে এক কথা বলেন, আবার বাইরে বলেন 15 দিনও সরকারে থাকতে পারবেন না। 15 দিন থাকবো না 5 বছর থাকবো, নির্ভর করবে আমার কর্মের, আমার সরকারের কর্মের উপর। রাজধানীর শেরেবাংলা নগরের এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, গত 15 বছরে সরকারের প্রতিটি ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি আর স্বজনপ্রীতি প্রবেশ করেছে, যা এগিয়ে যাওয়ার প্রতিটি ক্ষেত্রে বাধা তৈরি করছে। এই রাষ্ট্র কাঠামোটাকে এই সমস্ত মানুষগুলো দিকে আটকে রাখে, যেদিকে তাকাই সেদিকে আপনার অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং সামনে এগিয়ে যাওয়ার পথে বাধা প্রতি ক্ষেত্রে। এবং বাংলাদেশে যে নিয়ম হয়ে গেছে, তদবির ছাড়া কোনো কাজ হবে না, যে কোনো ব্যাপার তদবির করতে যাও, এক মন্ত্রীকে দিয়ে অমুককে বলাও, অমুককে দিয়ে অমুককে বলাও, এগুলো আগে ছিল না। আমরা তো আগেও মন্ত্রী ছিলাম, সরকার চালিয়েছি, উই নেভার সরি। এটা এই 15 বছরে হয়েছে। জামায়াত সংবিধান সংস্কার নিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে আন্দোলন করছে বিরোধীরা। এরা সম্পূর্ণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে।
আন্দোলন করছে। এখন আপনার জামাতের নেতৃত্বে 11 দল তারা এটার উপরে আন্দোলন করছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আবার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা, অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া। বিতর্ক বাদ দিয়ে অর্থনৈতিক অবস্থার উত্তরণে জাতীয় ঐক্যের আহ্বান জানান বিএনপি মহাসচিব হাসান ওয়ালি। সময় সংবাদ, ঢাকা। এদিকে গণভোটের রায় না মানলে রাজপথে দাবি আদায়ের হুঁশিয়ারি দিয়েছে জামাত। জুলাই সনদ বাস্তবায়ন না করা জাতির সঙ্গে প্রতারণার শামিল বলে অভিযোগ দলটির নেতাদের। জুলাই সনদ ও গণভোটের রায় ইস্যু নিয়ে সরকারি ও বিরোধী দলের উত্তাপ সংসদ ছাপিয়ে গড়িয়েছে রাজপথে। আন্দোলন চালিয়ে যাচ্ছে জামায়াত, এনসিপি সহ 11 দলীয় ঐক্য। পিরোজপুরে উপজেলা ও পৌরসভার শুরা কর্মপরিষদ সদস্যদের কর্মশালায় যোগ দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াজ্জম হোসাইন হেলাল। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করা জাতির সঙ্গে প্রতারণার শামিল। জুলাই অঙ্গীকার বাস্তবায়নের জন্য আহ্বান জানাচ্ছি। আর যদি সেটা না করা হয় তাহলে দেশবাসীর সাথে যে প্রতারণা হয় সেই প্রতারণা দেশবাসীর ভিতরে যে হতাশা এবং যে দুঃখের সৃষ্টি করবে। দেশের জনগণ কিন্তু সবসময় তাদের সে অধিকার আদায় করার জন্য যেভাবে রাজপথে অতীতে নেমে এসেছিল, আবারও যদি রাজপথে নেমে আসে তাহলে সেই অঙ্গীকার তারা আদায় করে নেবে ইনশাআল্লাহ। এদিকে খুলনা প্রেস ক্লাবে এক সেমিনারে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। অভিযোগ করেন, জনরায় উপেক্ষা করে ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে বিএনপি। আমাদের লিডার অফ দি অপোজিশন যে কথা বলেন যে সরকার ধীরে ধীরে এখন ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে, এই কথাটা কি আপনাদের বিশ্বাস হয়? এই যদি মানা হয় তাহলে এত রক্ত এত আন্দোলনের কোনো প্রয়োজন নেই। আর এটা যদি মানা না হয়, আজকের প্রবন্ধকার সংকট বলেছেন সাংবিধানিক সংকট তৈরি হবে, ক্ষমতার ভারসাম্য থাকবে না, রাষ্ট্রপতি প্রাইম মিনিস্টারের ব্যালেন্স অফ পাওয়ার থাকবে না, সবকিছু আবার কর্তৃত্ববাদী শাসনের দিকে চলে যাবে। সংসদে গণভোটের সমাধান না হলে রাজনৈতিক বিভাজন, জনগণের আস্থাহীনতা সমাজকে সংকটে ফেলবে বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তারিফ রহমান, সময় সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রিটার্নিং কর্মকর্তা জানান, হাইকোর্টের নির্দেশে কাগজপত্র যাচাই বাছাই শেষে নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তিনি আরও জানান, 11 দলীয় জোটের সমন্বয়কও তার পক্ষে স্বাক্ষর করেছেন। এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতি বলেন, সংসদে তিনি থাকলে তার রাজনৈতিক আদর্শের জায়গা থেকে কাজ করে যাবেন। আইনজীবী জানান, মনিরা শারমিনের মনোনয়নপত্রের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গত 21 এপ্রিল মনোনয়নপত্র জমার শেষ সময় বিকেল 4টার পর নুসরাত মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। জ্বালানি সংকটের পেছনে বিপণন কোম্পানিগুলোর গাফিলতি দায় বলে স্বীকার করলেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, পাম্পে দীর্ঘ সারির পেছনে যেমন ছিল রাজনৈতিক উদ্দেশ্য, তেমনি সংকটে জ্বালানি বিভাগের নির্দেশনায় কাজ করেনি বিপণন কোম্পানিগুলো। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় গ্রাহকদের তীব্র ভোগান্তি। জ্বালানি তেলের সংকটে প্রায় 2 মাস ধরে দেখা যায় এমন পরিস্থিতি। তবে দাম আর সরবরাহ বাড়ানোর পর এখন বদলেছে সে চিত্র। সংকটের পেছনে এতদিন ধরে আতঙ্কিত হয়ে বেশি করে তেল কেনা আর মজুদ প্রবণতাকে দায়ী করলেও এবার কিছুটা শুরু বদলালেন জ্বালানি মন্ত্রী। শনিবার রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, ফিলিং স্টেশনে দীর্ঘ সারির পেছনে রাজনৈতিক উদ্দেশ্যের পাশাপাশি দায় আছে সরকারি তেল বিপণন কোম্পানিগুলোরও। জ্বালানির যে সংকটটা দেখা দিয়েছে, সংকট আমি বলি না, এটা আর্টিফিশিয়াল সংকট হয়েছে, আর্টিফিশিয়াল লাইন হয়েছিল। তার মধ্যে মূল কারণ ছিল আমাদের এইসব কোম্পানিগুলো, তাদেরও গাফলতি ছিল। জ্বালানি সংকট আর লোডশেডিং এর প্রসঙ্গ টেনে নিজস্ব সম্পদ অনুসন্ধানে জোর দেন মন্ত্রী। বলেন, সাম্প্রতিক সংকট বুঝিয়ে দিয়েছে দেশের জ্বালানি নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ। এই পেট্রোল পাম্পের লাইন, এই পেট্রোল সংগ্রহ করা, তারপর আপনার আবার যেতে যেতে না যেতে আবার বিদ্যুতের লোডশেডিং শুরু হয়ে গেল। এই যে সব প্রবলেমগুলো আছে, এগুলোকে
ওভারকাম করতে পারে আমার দেশীয় সম্পদ যদি আমরা আহরণ করতে পারি এবং দিতে পারি আর কি। এ সময় জ্বালানি খাতে গবেষণা বাড়ানোর তাগিদ দিয়ে মন্ত্রী জানান, এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার। আমরা যত বেশি ইন্টারাকশন করব বিদেশিদের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি ও উজানের ঢলে হাওরে তলিয়ে গেছে কৃষকের কষ্টের ফসল। বাড়তি মজুরি ও শ্রমিক সংকটে পরিবারের সদস্যদের নিয়েই ধান কাটছেন অনেকে। বৃষ্টির কারণে ফসল শুকানো নিয়েও চরম বিপাকে চাষিরা। উজানে ভারী বৃষ্টির পূর্বাভাসে ফসল রক্ষা বাঁধ ধসের শঙ্কায় পানি উন্নয়ন বোর্ড। কোথাও হাঁটু পানি, কোথাও বা কোমর সমান বিস্তীর্ণ হাওর অঞ্চলে পানিতে তলিয়ে পাকা ধান। শ্রমিকের মজুরি বাড়ায় নেত্রকোনার সরমুশিয়া হাওরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ধান কাটতে জমিতে নামেন কৃষকেরা। অনুমানে তলিয়ে থাকা ধান কাটতে গিয়ে আহত হন অনেকে। এদিকে সুনামগঞ্জে অতিবৃষ্টি ও উজানের ঢলে 16,000 হেক্টর জমির ধান নিম্নচ্ছিত। বৈরী আবহাওয়া আর বজ্রপাতে মৃত্যুর ভয়ে ধান কাটার শ্রমিক পাওয়া দায়। এর মধ্যে আবার ধান কেটে পাড়ে আনলেও নেই রোদ। এতে ধান শুকাতে গিয়ে দুশ্চিন্তায় কৃষক। খানি টানি লই গ্রামের আজ রাত আসে মরতাছে, মরার কোনো সিকিউরিটি নাই। এই যে ধান গেরাবাতি ধান নষ্ট হয়ে যাইতাছে, আমরা কি পাবো আর মাজনে কি পাইবো। আগামী এক সপ্তাহ উজানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে ফসল রক্ষা বাঁধ ধসের শঙ্কায় পানি উন্নয়ন বোর্ড। আমাদের 1718 কিলোমিটার বাঁধ, এগুলো আসলে দীর্ঘ সময় ওয়াটার রেজিস্ট্রেশন করার ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে। তা এটি আসলে যে কোনো সময় একটা বিভিন্ন জায়গায় দুর্যোগপূর্ণ অবস্থা তৈরি হতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং সরাইল অঞ্চলে এখনো 30 ভাগ ধান পানির নিচে তলিয়ে। এতে বিপাকে প্রান্তিক কৃষকেরা। দিনের অবস্থা ভালো শুকাইতে পারে না, এটা নষ্ট হইতাছে, গ্যাস দিতেছে, ধান কলার মাঝে রাইকেও নষ্ট করতেছে। মাত্র ফসল আমরা এটা লই বাচ্চা কাচ্চা লইয়া চলি, এটা যদি না হতো তো আমরা উপায়ই নাই। কিশোরগঞ্জের বেশিরভাগ নদীর পানি বাড়ছে। এতে নতুন করে পানির নিচে চলে যাচ্ছে ধানের জমি। 1,500 টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না কৃষি শ্রমিক। নিজ উদ্যোগে এখন পর্যন্ত 53 ভাগ ধান কেটেছে কৃষকেরা। তো 700 এরপরেও হয় না, লোক পায় না, লোক কাজ করতে পারে না শীতের জন্য। এছাড়া মৌলভীবাজারে 1432 হেক্টর এবং হবিগঞ্জে প্রায় 8000 হেক্টর বোরো ধান পানিতে ডুবে আছে। শ্রমিক সংকটে ধান কাটতে না পারায় নষ্ট হচ্ছে অধিকাংশ ফসল। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে নেত্রকোনায় আছেন সহকর্মী আলপনা বেগম, কিশোরগঞ্জে নূর মোহাম্মদ এবং সুনামগঞ্জে আছেন হিমাদ্রি শেখর ভদ্র। শুরুতেই যাচ্ছে আলপনার কাছে। যে শুধু হাওর অঞ্চল এই পানিতে ডুবে নয়, এখন দেখা গেছে যে বেশিরভাগই যে অন্যান্য সমতল যে উপজেলাগুলো রয়েছে সেগুলো আসলে এই পানিতে ডুবে গিয়েছে। এবং দেখা গেছে যে মগরা নদীর পাড়ে যে মালনিবিল, এখানেও মানুষ কোমর পানিতে নেমে তাদের যে ধান তোলা শুরু করেছেন। আসলে চতুর্মুখী একটা দুর্যোগে পড়েছে নেত্রকোনা জেলার কৃষকরা। সেটি হচ্ছে যেমন এই জলাবদ্ধতার কারণে আজকের এই পরিস্থিতি। তারা কৃষকদের সাথে কথা বলে যেগুলো জানা গিয়েছে সেগুলো হচ্ছে, এক হচ্ছে যে অপরিকল্পিত এই বাঁধ দেওয়ায় মাটি ফেলে ভরাট হয়ে গিয়েছে, জলাবদ্ধতা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে জ্বালানি সংকট ছিল। যখন এই ধান যখন কাটা শুরু হয়েছিল তখন কিন্তু যদি জ্বালানি সংকট না থাকতো তাহলে হয়তো মেশিনে কেটে ফেলতে পারতেন। পাশাপাশি যে বীজের একটি কথা আসছে, যেমন এই বীজ দিয়েছে যেগুলা, সেগুলো হচ্ছে যে বিদেশি বীজ এবং হাইব্রিড বীজ বলে বীজের মধ্যেও বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয়েছে। কিছু ধান আগে পেকেছে, কিছু ধান পরে পেকেছে। কৃষক একটা বিপর্যয়ের মধ্যে পড়েছে বলতে কি, চারদিক থেকে তাদেরকে এক হলো প্রাকৃতিক দুর্যোগ, তারপরে আবার মানুষ সৃষ্ট দুর্যোগ, সকল দুর্যোগেই এখন এই কৃষকদের উপর দিয়ে যাচ্ছে। মূলত এগুলোর পাশাপাশি আরেকটি যে ব্যাপার তারা যেটি বলছেন, আবার যে হারভেস্টার, কম্বাইন হারভেস্টার মেশিনের কথা যে বলা গেছে, সরকারি হিসেব মতো যদি যেগুলো দেখা যায় যে সেই হিসেব এই মাঠ পর্যায়ে সেই রকম ধরনের কাগজে কলমের হিসেব আর মাঠ পর্যায়ের যে মেশিনের হিসেব একরকম নয়। তো এটি মিলিয়ে সব মিলিয়ে কৃষকরা বলছিলেন যে তাদেরকে আসলে সকল কষ্ট তাদের পোহাতে হয়, আর সব ধরনের যত অনিয়ম হয় সেগুলো এই সরকার ভালোভাবে দেখভাল করে না। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা সর্বশেষ। আমি চলে যাব কিশোরগঞ্জে রয়েছেন নূর মোহাম্মদ।
টানা 4 দিনের বৃষ্টির পর গত দুদিন কিছুটা রোদের দেখা পেয়েছিল কিশোরগঞ্জের হাওরের কৃষক, কিন্তু আজ আবারও সেই দুঃসংবাদ। রাত থেকে একটানা বৃষ্টি শুরু হয়েছে এবং আজকে সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে। আমরা হাওরের যে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, এই টানা বৃষ্টিতে অনেক নতুন করে ফসলের জমি ডুবছে, বুড়ো ধানের জমি ডুবছে এবং কৃষকরা যেটি বলছেন, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কোনো অবস্থাতেই তারা জমির ধান কাটতে পারছেন না। অনেক ক্ষেত্রে পাকা ধান নষ্ট হয়ে যাচ্ছে এবং কৃষি বিভাগ যেটুকু বলছে তাদের হিসাব মতেই 8,000 হেক্টরের মতো জমি এরই মধ্যে পানির নিচে চলে গেছে এবং প্রতিদিন নতুন এলাকা জলাবদ্ধতার পানিতে তলিয়ে যাচ্ছে এবং কৃষকরা আসলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। তারা যেটি বলছেন, এই প্রচণ্ড ঠান্ডা পানি এবং এই বৈরী আবহাওয়ার মধ্যে তারা নিজেরা কিছুতে এই ধান কাটতে পারছেন না, আর পাওয়া যাচ্ছে না শ্রমিক, অতিরিক্ত মূল্য দিয়েও আসলে শ্রমিক মিলছে না। আমরা এখন যেখানে আছি, যে কিশোরগঞ্জের বালিখলা হাওর, এই স্থানটিতে কিছুক্ষণ আগেও একজন কৃষক আমরা দেখতে পেয়েছিলাম যে শ্রমিক না পেয়ে তার সন্তানদের নিয়ে ধান কাটছিল, কিন্তু এই প্রবল বৃষ্টি শুরু হওয়ায় মানুষ চলে গেছে এবং মানুষ এই ধান কাটতে না পারায়, তার ছেলেদের নিয়ে ধান কাটতে না পারায়, লোকজন না পাওয়ায় তিনি আসলে গিয়ে রাস্তার পাশে একটি ট্রাকে অবস্থান নিয়েছেন। তো আবহাওয়া বিভাগ যেটি বলছেন যে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। গত 24 ঘন্টায় আসলে 36 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং এখানকার যে প্রধান যে নদীর পানি, এই 4টির মধ্যে 3টি নদীর পানি বেড়েছে, তো বৃষ্টিপাত আরও অব্যাহত থাকবে। তো এই ছিল কিশোরগঞ্জের হাওর থেকে আমার কাছে মোটামুটি সবশেষ তথ্য। এবার আমরা যেতে চাই সুনামগঞ্জে, সেখানে আছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র। আমি আছি সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরে। এই দেখার হাওরে এখন কিন্তু শ্রমিক শূন্য রয়েছে, পাকা ধান ক্ষেত পড়ে আছে, কিন্তু শ্রমিকরা ধান খেতে আসছে না এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে আপনি একটা জিনিস বলে রাখি যে হাওর থেকে শুধু মানুষের খাবারের সংস্থান হয় না, এই হাওরের ধান থেকে হাওর থেকে মানুষের খাদ্য উৎপাদন হয়, হাওর থেকে গবাদি পশুর খাদ্য উৎপাদন হয়, পাশাপাশি হাওরের যে নিম্নমানের ধান সেগুলি থেকে গৃহপালিত পশু পাখির খাদ্য উৎপাদন হয়। এই যে তিনটি জীবনের অর্থাৎ 3টি প্রাণীর খাদ্যের উৎপাদনের ভাণ্ডার হলো হাওর এবং এই হাওরের যে দুর্দশা, এগুলি আসলে এই বছরটা হলো এখন হাওরে নবান্নের উৎসব চলার কথা থাকলেও হাওরে চলছে নবান্নের হাহাকার এবং এই 16,000 হেক্টর জমির প্রায় 80,000 কৃষকের পরিবারে নবান্নের উৎসব নেই, আনন্দ নেই, তাদের বুকে রয়েছে এক বুক হাহাকার এবং ঋণ পরিশোধের দুর্ভাবনা, দুশ্চিন্তা এবং তারা আগামীতে কীভাবে কৃষি কাজ করবেন এবং কিভাবে জীবন ধারণ করবেন সেটি নিয়ে তারা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এবং তারা জানিয়েছেন যে এই হাওরটা আসলে বর্জ্যপ্রবণ এলাকা এবং হাওরের সুনামগঞ্জে 137টি হাওরে এই বিগত কখনো এই 37টি শ্রমিকদের ধান কাটা শ্রমিকদের নিরাপদের অর্থাৎ ধান কাটা শ্রমিকদের প্রাণ রক্ষার জন্য কোনো আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়নি। শ্রমিকরা অঘুরে বজ্রপাতে মারা যায় প্রতি বছরই। এবছরও সুনামগঞ্জে বজ্রপাতে 9 জন শ্রমিক মারা গেছে শুধুমাত্র হাওরের আশ্রয় কেন্দ্র না থাকার কারণে এবং হাওরে বিশুদ্ধ পানীয় জলের সংকট রয়েছে। আমরা এখানকার কৃষকদের সাথে কথা বলেছি, শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা যেটা অভিযোগ করেছেন যে বিগত সময়ে হাওরের যে ধান কাটা শ্রমিক এবং কৃষকদের কল্যাণের জন্য আসলে সেরকমভাবে কোনো কাজ করছে না। আজকে যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার কারণ হলো অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ এবং অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের ফলে হাওরের এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং তারা জানিয়েছেন যে আগামীতে হাওরকে নিয়ে সুষ্ঠু গবেষণা এবং সমীক্ষার ভিত্তিতে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করতে হবে। তো এই ছিল সুনামগঞ্জের দেখার হাওর থেকে ধান কাটার সবশেষ। ছিলাম নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং সুনামগঞ্জে। রাজধানীতে এখনই জলাবদ্ধতার বর্ষা মৌসুম নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। পানি নিষ্কাশনে 1700 কোটি টাকার প্রকল্প নিয়েছে 2 সিটি। তবে ড্রেন ও বক্স কালভার্ট নির্মাণে ধীর গতিতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। নগর পরিকল্পনাবিদ বলছেন, পরিকল্পনা ও সমন্বয় ছাড়া কাজে আসবে না কোনো প্রকল্পই। সাইফুল ইসলামের ছবিতে রাইদুল ইসলাম শুভর রিপোর্ট। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর নিউ মার্কেট, রাজারবাগ, ধানমন্ডি সহ বেশ কয়েকটি এলাকা। কোমর সমান পানিতে জলাবদ্ধতার চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। এ চিত্র গেল বছরের হলেও চলতি মৌসুমে মে মাসের প্রথম দিনের বৃষ্টিতে হাঁটু সমান পানিতে রাজধানীর রাজারবাগ সহ বেশ কয়েকটি এলাকা।
প্রতি বছর বর্ষা এলেই তড়িঘড়ি করে বেশ কিছু কার্যক্রম হাতে নেয় ঢাকার 2 সিটি কর্পোরেশন। চলতি মৌসুমে জলাবদ্ধতা নিরসনে সড়ক ও ড্রেনেজ সংস্কারের কাজ শুরু করেছে মিরপুর কাজীপাড়া এলাকায়। 1 মাস ধরে চলা খোঁড়াখুড়িতে কোথাও ভেঙেছে বৈদ্যুতিক খুঁটি, কোথাও আবার সরু বাঁশে খোলা ড্রেন পাড়ি দিতে ঘটছে দুর্ঘটনা। এটা তো আসলে আরেকটু সতর্কতার সঙ্গে কাজটা করলে ভালো হতো। আমি গতকালকেও দেখেছি একজন পড়ে গেছে। আসলে এই রোডটা আমি মনে করি যে খুব দ্রুতই এটা করা উচিত, ঠিক করা উচিত। এলাকাবাসীর খুব পুরনো পাইপ অক্ষত থাকা সত্ত্বেও বসানো হচ্ছে নতুন পাইপ, পার্থক্য মাত্র 6 ইঞ্চি, যা দিয়ে সহজেই বের হবে না ময়লা আবর্জনা। অথচ এই কাজের টেন্ডারের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বরাদ্দ দিয়েছে 12 থেকে 38 কোটি টাকা। ড্রেনটা পরিষ্কার করলে রাস্তাটা ক্লিয়ার হয়ে যেত। পাইপগুলো বসাচ্ছে যে পাইপ থেকে এটার যে আরো বড় পাইপ বসাইতো, তা তো না, একই পাইপের অবস্থা। ফ্লোটা আগে ক্লিয়ার করতে হবে। যদি ওই মাথা দিয়ে পানিটা না যায়, আপনি সারা বছর যদি পানি এটা পরিষ্কার করেন, তাতে কিন্তু বেনিফিট আসবে না। 2024 থেকে 26 এই 2 অর্থ বছরে বাজেট নথি বলছে রাজধানীর জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা এবং খাল উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ খাতে 2 সিটি কর্পোরেশন মিলে প্রায় 1700 কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। 2 সিটি কর্পোরেশন বলছে বিগত সময়ের অনিয়ম কাটিয়ে নতুন করে জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন তারা। খাল এবং ড্রেনেজ অব্যাহতভাবে পরিষ্কারের মধ্যে ক্লিন করার চেষ্টা করছি। দীর্ঘ 15 বছরে পরিষ্কারই হয়নি। এটা নিয়ে আমরা কয়েকদিন আগে করার চেষ্টা করেছি, সেটা আস্তে আস্তে করছি। যদি করে থাকে তাই সে ছাড় পাবে না, বলছে এটা আমার জন্য একটা সুবিধা হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। পরিকল্পনাবিদ বলছেন জলাবদ্ধতা নিরসনের নামে শত শত কোটি টাকা খরচ করলেও ফল পাওয়া যাবে না। এর জন্য প্রয়োজন পরিকল্পনা, সমন্বয় ও কঠোর জবাবদিহিতা। শত শত কোটি টাকা যাচ্ছে, কিন্তু আমাদের যে এই পুরো নেটওয়ার্কটাকে তৈরি করা, ব্যবস্থাপনা করা, ময়লাগুলো জমে না থাকে সেটা করা, সেই দিকে কোনো ধরনের আগ্রহ নাই। আমরা এই ধরনের নজির তৈরি করতে পারিনি। বারবার আমরা নতুন প্রকল্প নেওয়ার দিকে আগ্রহ। তাহলে যারা দুর্নীতি করেছেন, যাদের কারণে আমাদের ভোগান্তি, তাদেরকে অবশ্যই আইনের আওতায় দ্রুত আনা উচিত। সরকারি বাজেট বিশ্লেষণ করে দেখা যায় ঢাকার এই জলাবদ্ধতা নিরসনে প্রায় 2 অর্থ বছরে খরচ করা হয়েছে 2 থেকে 2500 কোটি টাকা, যার বাস্তবিক ফল এই হাঁটু পরিমাণ পানি, আবার কোথাও কোমর পরিমাণ পানি। সরকারি এসব কাগজে কলমের প্রকল্পের বাস্তবিক ফল কিন্তু কোনোই পাচ্ছে না নগরবাসী। বিশেষজ্ঞরা বলছেন যে এইসব প্রকল্প যদি জবাবদিহিতার আওতা আনা না হয়, তাহলে রাজধানীর যে জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা তা কখনোই নিরসন করা সম্ভব নয়। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। মিনা মুজদালিফায় এবার এক তাঁবুতে ভিন্ন ভিন্ন দেশের হাজি। বিচ্ছিন্ন অবস্থানে বাংলাদেশিদের সেবা দেয়া নিয়ে শঙ্কা। অন্তর্বর্তী সরকারের গাফিলতিকে দোষে হাব। হামের চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে আবারও অসুস্থ হচ্ছে অনেক শিশু। এ অবস্থায় সুস্থ হওয়ার পর প্রথম 1.5 মাস শিশুকে বেশি যত্ন ও ভিটামিনযুক্ত খাবার খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এদিকে হামে আক্রান্ত হয়ে 4 থেকে 6 বছরের শিশুদের সংখ্যা বাড়ছে। এতে উদ্বিগ্ন অভিভাবকরা। 6 বছরের ওমর ফারুক করুণ চাহনিতে হাসপাতালের দেয়ালে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। 5 মাস আগেই মাকে হারিয়েছে সে। হামে আক্রান্ত হয়ে মায়ের আদরটুকু জুটছে না কপালে। চোখের সামনে তার যন্ত্রণা দেখে কষ্ট হচ্ছে স্বজনদেরও। অন্য হাসপাতালে বলছিল আইসিইউতে ভর্তি করার জন্য, পরে হেরা বলছে আইসিইউতে ভর্তি করান লাগবে না, নর্মালি ভর্তি করান, পরে নর্মালি ভর্তি হয়েছে। এখন আগে থেকে এখন একটু ভালো আছে। হামে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় এখন 4 থেকে 6 বছরের শিশুদের সংখ্যা বাড়ছে। বেশিরভাগ শিশু নিউমোনিয়া সহ অন্যান্য জটিল রোগ নিয়ে ভর্তি হচ্ছে। তবে সঠিক সময়ে হাসপাতালে আনায় শারীরিক সুস্থতা ফিরে পাচ্ছেন অনেক শিশু। প্রথম রয়েছে, এরপর বোনে রয়েছে, তখন এই জায়গায় আনছি, এখন ট্রিটমেন্ট চলতে আছে। হামের থেকে এখন নিউমোনিয়াটাই রয়েছে, হাম ভালো হয়েছে, নিউমোনিয়া একটু বেশি, তো এটা সময় লাগবে বলছে। চিকিৎসা নেয়ার পরেও কিছু শিশু আবারও হাসপাতালে ভর্তি হচ্ছে। চিকিৎসা নেয়ার প্রথম 1.5 মাস স্বাস্থ্যবিধি মেনে সতর্ক হয়ে চলার আহ্বান জানান চিকিৎসকরা। এটা ভাইরাল ডিজিজ, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে যাচ্ছে। এই জন্য ভালো হয়ে গেলেও 1 থেকে 1.5 মাস কিন্তু ওর ইমিউনিটি আগের অবস্থায় ফিরে আসতে সময় লাগে। 1 থেকে 1.5 মাস এই সময়টা কিন্তু ওর ইমিউনো সাপ্রেসড কন্ডিশনেই আছে। এই সময় একটা ভালো হলেও বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে অন্য আরেকটা আক্রান্ত হচ্ছে। সুস্থ হয়ে বাড়ি ফেরা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পর্যাপ্ত ভিটামিন ও প্রোটিনযুক্ত খাবার গ্রহণের পরামর্শ
রাজধানীর ফুটপাতে চাঁদাবাজি বন্ধে হকারদের আইডি কার্ড ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। এতে সড়কে শৃঙ্খলা ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে বলে জানান সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রহমান। পাশাপাশি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। কোদাল হাতে মাটি খুঁড়ে বাসাবো হক সোসাইটির প্রবেশ মুখে রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। গত 2 মাসে বিরোধী দল সরকারের কাজের গতি দেখে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। জানান, রাজধানীর ফুটপাতে চাঁদাবাজি বন্ধে হকারদের আইডি কার্ড দেওয়া হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। 2 মাসে এত কাজ করে ফেলছে মাননীয় প্রধানমন্ত্রী, তারা ভয় পাইতেছে 5 বছরে যদি এত কাজ করে ফেলে এই পর্যন্ত কাজের দিকে আর কেউ তাকাবে না। এই জন্য সরকারকে তারা বিপথে চালিত করতে চায়। চাঁদাবাজি বন্ধ করার জন্য আমরা কার্ড দিয়েছি, আমরা নাম্বার প্লেট দিয়েছি যাতে চাঁদাবাজি চাঁদা কাউরে না দিতে হয়। এদিকে ঢাকা 9 আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে এলাকার উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। আমাদের এই যে দেখেছেন অলিতে গলিতে যেগুলি ওয়াসার রোড আপনি গেলে দেখতে পাবেন সেখানেও কাজ শুরু হয়ে গেছে। আমরা আসলে সমন্বিতভাবে যেখানে সুযোগ পাচ্ছি সেখানেই আমরা কাজ করার চেষ্টা করছি। রাজধানীর বাসাবো এলাকার রাস্তাগুলো দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। এতে স্থানীয় ও পথচারীদের তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সংবাদ মাধ্যম এবং সরকার পক্ষের মধ্যে ভারসাম্য নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের এক গোল টেবিল আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। সাংবাদিকতার শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তথ্য মন্ত্রণালয়ের দক্ষ স্টেক হোল্ডার হিসেবে সরকারের কাজ করার পরিকল্পনা আছে বলেও জানান তিনি। দেশের মুক্ত গণমাধ্যম নিশ্চিতে গণমাধ্যম স্বাধীনতা সূচক চালুর প্রস্তাবও করা হয়েছে আলোচনায়। সরকার যেমন কর্তৃত্ব প্রকাশ করতে চায়, এটা যেমন সত্য সঠিক করেছে এবং খুব জঘন্যভাবে করেছে, এট দ্য সেম টাইম এটাও কিন্তু সত্য যে এই গণমাধ্যমের শিল্পের মালিক পক্ষ গণমাধ্যমের ক্ষমতাকে তার অন্য ব্যবসার কাজে লাগিয়েছেন। সরকার যেমন জোর করে ক্ষমতা রক্ষা করার কাজে লাগিয়েছেন, অনেক মালিকরাও কিন্তু এটাকে কাজে লাগিয়েছেন তার বিদেশ পাচারের টাকা অথবা অন্য অবৈধ উপায়ের টাকা এটাকে বৈধতা দেওয়ার জন্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বাড়ছে ডাকাতির সংখ্যা। রাজধানীর ডেমরা এলাকায় র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতির সময় পেশাদার চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। সংস্থাটি বলছে, জামিনে বেরিয়ে অনেকেই জড়াচ্ছেন আগের পেশায়। 2023 সালের 31 জানুয়ারি সন্ধ্যা 6:30 কেরানীগঞ্জের কোনাখোলা এলাকায় নবকলি পরিবহনের বাসটি গতিরোধ করে র্যাবের পোশাক পরা 5 জন প্রবেশ করে। দাবি করেন 2 জন আসামি আছে বাসটিতে। বাসে থাকা 2 জন স্বর্ণ ব্যবসায়ীকে তারা অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তাদের সঙ্গে থাকা 71 লাখ টাকা ছিনিয়ে নির্জন জায়গায় হাত পা বেঁধে ফেলে দেয়। জামিনে বেরিয়ে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে এই একই চক্র। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল 10টায় রাজধানীর ডেমরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আল আমিন ওরফে মোটা আল আমিনকে গ্রেফতার করেছে র্যাব। তার দেয়া তথ্যে একই এলাকা থেকে আরেকজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় যাত্রীবাহী বাস, মাইক্রোবাস আটক করে কখনো র্যাব পরিচয়ের চালক ও যাত্রীদের অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে সর্বস্ব লুট করে পালিয়ে যেতে থাকে। আবার কখনো এই চক্রটি আলামিনের নেতৃত্বে পুলিশের ট্যাগ ব্যবহৃত গাড়ি নিয়ে যৌথ অপারেশনের নামে সেনাবাহিনীর মাস্ক পরিহিত অবস্থায় ডাকাতি করত। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, র্যাবের 6টি কটি, হ্যান্ডকাপ সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। 5 মাস তাকে আমরা পর্যবেক্ষণ করে আবার গতকালকে তাকে আমরা হাতে নাতে ধরতে সক্ষম হয়েছি। এর অর্থ হচ্ছে এটা শুধু একটা ডাকাতির মামলা বলেই বলবো না, এই ধরনের এর চেয়ে বড় সন্ত্রাসী যারা আছে তারা সবাই আমাদের গোয়েন্দা নজরদারিতে থাকে এবং সার্বক্ষণিকভাবে
পুরো দেশেই র্যাবের গোয়েন্দা নজরদারিতে সাদা পোশাকে আমাদের দল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। র্যাব বলছে এর আগেও একাধিকবার গ্রেফতার হয়েছিল চক্রটি। একই কাজ করবে বিধায় বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এবার হজ যাত্রায় ভোগান্তি না থাকলেও মিনা মুজদালিফায় অবস্থানকালে সেবা দেয়া নিয়ে শঙ্কায় খোদ হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। একই তাঁবুতে বিভিন্ন দেশের নাগরিকদের থাকার ব্যবস্থা করার কারণেই এমন শঙ্কা সংগঠনটির। এজন্য সৌদি সরকারের অনলাইন বুকিং সিস্টেমকে দায়ী করছে ধর্ম মন্ত্রণালয়। তবে হাব বলছে নির্ধারিত সময়ের মধ্যেই প্রতি হজ যাত্রীর জন্য 3.5 লাখ টাকা দিলেও জমা দিতে দেরি করে অন্তর্বর্তী সরকার। এতে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করতে হবে হজ পালনকারীদের। সমাধানে এখনও আলোচনা করে যাচ্ছে সরকার ও হাব। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। চলতি বছর কোনো ঝামেলা ছাড়াই আল্লাহর সান্নিধ্যে মক্কার উদ্দেশ্যে যাত্রা করছেন মুসল্লিরা। দীর্ঘ সময়ের এই কাফেলায় সৌদি আরব পৌঁছে স্বস্তির সঙ্গে মহান রবের নিকট আরাধনা করবেন এমন প্রত্যাশায় হাজিরা। এখানে যেভাবে সেবা পেলাম ইনশাআল্লাহ আমরা ওইখানেও হয়তো ওইভাবে সেবা পাবো, সে আশা নিয়ে আছে। আমরা বাঙালি খাবার খেতে চাই, কারণ আমরা যদি ওখানে গিয়ে অন্য খাবার খেতে হলে আমরা অসুস্থ হয়ে যাব, আমরা আমাদের ইবাদত ঠিকমতো করতে পারবো না। তবে অনেকটা শঙ্কা তৈরি হয়েছে সৌদি সরকারের অনলাইন সিস্টেম নিয়ে। হজের নানা কার্যক্রমের মধ্যে জিলহজ মাসে মিনা ও মুজদালিফায় অবস্থান করতে হয় 4 থেকে 5 দিন। অন্য বছর একটি তাঁবুতে এক দেশের হাজিদেরই রাখা হতো, কিন্তু চলতি বছর অনলাইন বুকিং সিস্টেমে এক তাঁবুতে রাখা হবে বিভিন্ন দেশের হাজিকে। নতুন নিয়মে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করতে হবে এক এজেন্সির হাজিদেরও। এতে বিশেষ করে খাওয়া সহ বিভিন্ন সেবায় বিঘ্ন ঘটার শঙ্কা দেখছে হাব। এখানে একটা চ্যালেঞ্জ আছে যে ওখানে যে মোয়াল্লেমেরা যে খাওয়ার করে, তারা যদি আপনার খাওয়াটা যদি বাঙালিদের জন্য আলাদা পাক করে আর নাইজেরিয়ার জন্য বা অন্য দেশের জন্য আলাদা পাক করে, তাহলে কোনো সমস্যা হবে না। ধর্ম মন্ত্রণালয় বলছে দ্বিপাক্ষিক চুক্তি থাকায় এই পদ্ধতি থেকে বের হয়ে আসা কঠিন। আগে আমরা একই এরিয়াতে আমাদের সবগুলো এজেন্সির তাঁবু ছিল, এবার ওই রকম না যে একটা জোনের মধ্যে, কিন্তু জোনের মধ্যেই দেখা যাচ্ছে যে আমাদের হয়তো 3টা তাঁবু আছে, এর মধ্যে দেখা যাচ্ছে আবার অন্য একটা দেশের হয়তো 2টা তাঁবু আছে, এরপর আবার আমাদের তাঁবু আছে, এরকম হয়েছে। আসলে এটি তো একদম তাদের অনলাইন সিস্টেম এবং তারা প্রত্যেকের সঙ্গে চুক্তি করেছে। তবে হাব সভাপতির অভিযোগ, 6 মাস আগে অন্তর্বর্তী সরকার তাঁবু ও কোরবানি ফি বাবদ প্রতি হাজির জন্য 3.5 লাখ টাকা নির্ধারিত সময়ে জমা না দেয় তৈরি হয়েছে এই জটিলতা। এটা সরকারের মাধ্যমে আমরা তাঁবুটা সরকারের খাতে আমরা টাকাটা দিয়ে দিচ্ছি, কিন্তু সরকার ডিউ টাইমে টাকাটাই দেয় নাই। না দেওয়ার কারণে আমরা তাঁবুটা বিচ্ছিন্নভাবে পাইছি, একগুচ্ছভাবে আমরা পাইনি। আমাদের সরকার পক্ষ থেকে এ বিষয়ে একটা আধা সরকারি পত্র প্রেরণ করা হয়েছে। হাবের দাবি, হজের দ্বিপাক্ষিক ইস্যুগুলোর বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বেশি অভিজ্ঞ। সঠিক সময়ে টাকা জমা না দেয় ভোগান্তির দায় এড়াতে পারেন না তারাও। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ইরান যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি বাড়িয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম 4 মাসেই বৃহত্তর চট্টগ্রাম থেকে রফতানি হয়েছে ৭৪,০০০-এর বেশি জনশক্তি। কমলদের রিপোর্ট। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। সৌদি আরব, আরব আমিরাত, ওমান, কাতার এবং কুয়েতের মতো দেশগুলো হলো বাংলাদেশের জনশক্তি রপ্তানির মূল অঞ্চল। জনশক্তি রপ্তানি ব্যুরোর তথ্য বলছে, যুদ্ধের আগে 2025 সালে চট্টগ্রাম বিভাগের 11 জেলা থেকে জনশক্তি রপ্তানি হয়েছিল 3,22,291 জন। আর চলতি বছরের প্রথম 4 মাসে এই সংখ্যা 74,491 জন। যুদ্ধের কারণে কিছুটা স্লো গতি হওয়াতে আমাদের কিন্তু যাচ্ছে সৌদি আরবে বেশি যাচ্ছে, আর অন্যান্য বিভিন্ন ইউরোপ কান্ট্রি তো আমাদের মোটামুটি পর্যাপ্ত পরিমাণে যাচ্ছে। গত বছর জনশক্তি রপ্তানিতে শীর্ষস্থানে ছিল কুমিল্লা, এরপর ব্রাহ্মণবাড়িয়া এবং চতুর্থ স্থানে ছিল চট্টগ্রাম। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে চিটগংয়ের ট্রেন্ডটা হচ্ছে মিডল ইস্ট ভিত্তিক। প্রথম যদি ধরেন ইউনাইটেড আরব এমিরেটস, তারপর হচ্ছে সৌদি আরবিয়া, দেন হচ্ছে ওমান। কিন্তু বর্তমানে এই 3টা দেশে ভিসা জটিলতা দেখা দিয়েছে। অস্থিরতার মাঝেও চট্টগ্রামের বাসিন্দারা জীবিকার সন্ধানে ছুটছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। কাতারের পরিস্থিতি সব দেশের চেয়ে মোটামুটি ভালো। সৌদি আরব যেতে যাচ্ছি, এখানে আমার বোনের হাজব্যান্ড আছে। বছরে 3 থেকে 4 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠায় বৃহত্তর চট্টগ্রামের 11 জনের প্রবাসীরা।
কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেটে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম ও খাল খনন উদ্বোধন প্রধানমন্ত্রীর। মহাসড়কের বেহাল দশা দূর করা সহ রেল যোগাযোগ বাড়ানোর ঘোষণা। সরকারের কাজে আস্থা রাখার আহ্বান। দেশ অস্থিতিশীল করতে সংস্কার নিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টায় জামাত। সংসদে সমাধান চান মির্জা ফখরুল। গণভোটের রায় না মানলে রাজপথে দাবি আদায়ের হুঁশিয়ারি বিরোধীদের। এবং হাওড়ে কৃষকের কান্না, তলিয়ে থাকা ধান কাটার লড়াই, বাড়তি মজুরি ও শ্রমিক সংকটের মধ্যে ফসল শুকানোর চ্যালেঞ্জ। উজানে ভারী বৃষ্টির পূর্বাভাসে বাঁধ ধসের শঙ্কা। এ ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ ইনান। বিভাগীয় সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।